প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে সুদূর দুবাই থেকে পাঠিয়েছেন সানজিদ ফাহিম। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সেলসারদি নামক এলাকায়। উনি নারায়ণগঞ্জের একটি কওমি মাদ্রাসায় যখন লেখাপড়া করতেন তখনকার একটি ঘটনা উনি আমাদের সাথে শেয়ার করেছেন। আর এই ঘটনাটি বলার সময় কয়েকটি পারিভাষিক শব্দ আমি আগে থেকে একটু বলে নিতে চাই আপনাদের বুঝার খাতিরে। এক একটা প্রফেশন বা এক একটা শিক্ষা ব্যবস্থায় কিছু কিছু পারিভাষিক শব্দ রয়েছে যেগুলো অন্যদের কাছে কিন্তু সেভাবে বোধগম্য হয় না। যেমন যারা ইঞ্জিনিয়ার তারা কিছু কিছু শব্দ ইউজ করেন সবসময় যেগুলো স্বাভাবিক মানুষের কাছে একটু মনে হয় বুঝতে, কিন্তু বুঝিয়ে দিলে তারা বুঝবেন। তো মাদ্রাসার যেগুলো কওমি ধারায় মানে চালু আছে সেখানে কিছু কিছু শব্দ, যেমন মুহতামিম তাদেরকে বলা হয় যারা মাদ্রাসার প্রধান থাকেন বা প্রধান শিক্ষক আমরা যাকে বলি আর কি। তো এরকম যিনি প্রিন্সিপাল থাকেন, প্রিন্সিপালের ঠিক ইমিডিয়েট নিচে যিনি থাকেন তাকে নাজেমে তালিমাত বলা হয়, মানে প্রিন্সিপালের ইমিডিয়েট পরের যে পোস্ট রয়েছে সেটা। আর একটা হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া। এই বেফাকটা হচ্ছে কওমি মাদ্রাসার একটি শিক্ষা বোর্ড। এই বোর্ডের আন্ডারে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা হয়। কওমি মাদ্রাসার যারা স্টুডেন্ট তারা এই বেফাক পরীক্ষাটা দিয়ে থাকেন। তো এই দুটি পারিভাষিক শব্দ এই কারণে আপনাদেরকে বলছি, বিশেষ করে নাজিমে তালিমাত এবং বেফাক, কারণ এই শব্দ দুটি এখানে রয়েছে আমাদের ঘটনার মধ্যে, এই জন্য আগে থেকে বলে দেয়া। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। তো যে মাদ্রাসায় উনি লেখাপড়া করতেন এটা নারায়ণগঞ্জের খুবই পরিচিত একটি মাদ্রাসা হওয়ার কারণে তিনি নামটি বলেননি, এবং কেন বলেননি একটু পরে আপনি বুঝতে পারবেন। কারণ এটা যদি বলে দেওয়া হয় অনেকেই আগ্রহ ভরে সেখানে যাবেন সেই জিনিসটা খোঁজার জন্য, এই কারণে উনি বলেননি। তো যাই হোক, এখন কথা হলো যে উনি যেই মাদ্রাসায় পড়তেন সেই মাদ্রাসার নাজেমে তালিমাত যিনি ছিলেন, মানে প্রিন্সিপালের পর যে হুজুর রয়েছেন, সেই নাজেমে তালিমাতের উনি খাদেম ছিলেন। তো পুরো মাদ্রাসায় যখন কোন নতুন নিয়ম জারি হতো তখন আসরের নামাজের পর এই নাজেমে তালিমাত উনি সকলকে সেই নিয়মটা বলে দিতেন। তো এভাবেই সবসময় চলছিল আর কি। তো একদিন কি হয়, ফজরের নামাজের পরপরই, তখনও ওই মাদ্রাসার যে মসজিদ রয়েছে সেখানে স্টুডেন্টরা বসেছিল, তখনও সবাই যায়নি, ফজরের নামাজের ঠিক পরপরই আর কি সবাই বসে দোয়া দুরূদ পড়ছিল। এমন সময় নাজেমে তালিমাত যিনি ছিলেন, যেই হুজুর, উনি দাঁড়িয়ে সকলকে সালাম দেন, এবং সালাম দেওয়ার পর উনি বলেন যে আপনারা মানুষ ছাড়া যে যে আছেন এখানে তারা মানুষের বেশেই থাকবেন, অন্য কোনো বেশে আপনারা থাকবেন না। এতে করে অন্যরা ভয় পাবে, আপনাদেরও ক্ষতি হবে, ওদেরও ক্ষতি হবে। তাই যে যেভাবে আছেন সেভাবেই থাকেন, এমন কোনো পরিচয় নিজেদের প্রকাশ করবেন না যাতে সকলের ক্ষতি হয়। আশা করি যার বোঝার সে বুঝতে পেরেছেন। এই কথা বলে হুজুর আবার সালাম দিয়ে বসে পড়েন। এখন আশেপাশের ছেলেপেলেরা তারা বলছে, কি ব্যাপার, হুজুর হঠাৎ করে দাঁড়িয়ে কি বলল, একটু আগা মাথা কিছুই বুঝলাম না। কেউ কেউ বলতেছেন মনে হয় হুজুরের রাত্রে ঘুম হয়নি, হঠাৎ করে মানে আবল তাবল বকা শুরু করছে, এরকম আর কি। এই কথাগুলো নিয়ে বেশ স্টুডেন্টদের মধ্যে এক ধরনের মানে বিভ্রান্তি সৃষ্টি হয়, সেই সাথে কেউ কেউ হাসি তামাশাও করেন, কারণ এই কথাগুলো আসলে হুট করে ধরা যাচ্ছিল না। এখন আমাদের যে সানজিদ ফাহিম ভাই যিনি, তো উনি তো ওই নাজেমে তালিমাত হুজুরের খাদেম ছিলেন। যখন খাবারের সময় হয়ে যেত তখন তিনি বোর্ডিং থেকে হুজুরের জন্য খাবার নিয়ে আসতেন, ওনার খাবারটাও নিয়ে আসতেন। তো হুজুরের একটা ছিল, স্বভাব ছিল, উনি খুব রাগী ছিলেন, খুব অনেস্ট পার্সন এবং খুব রাগী। তো ওনার সাথে কথা বলতে গেলে কিন্তু মানে হুশ করে কথা বলতে হবে, মানে উল্টাপাল্টা কথা বা অপ্রয়োজনীয় কথাবার্তা উনি পছন্দ করতেন না, বলতেনও না, আর উল্টাপাল্টা কথা বললে উনি রেগে যেতেন। এই জন্য মাদ্রাসার অন্য হুজুররাও ওনার সাথে সাবধানে কথা বলতেন, ছাত্রদের কথা বাদই দিলাম।
যেহেতু এই সানজিদ ফাহিম ভাই ওনার খাদেম ছিলেন, তার সাথে কিন্তু আবার উনি বেশ হাসি খুশি ছিলেন। মানে ওই যে গুরু গাম্ভীর্য ভাবটা, এটা কিন্তু আবার অন্যদের সাথে দেখালেও তার সাথে বেশ হাসি খুশি থাকতেন এবং তাকে খুব স্নেহ করতেন। তো খাবার দিয়েছেন, আর হুজুরকে খাবার দিয়ে উনি নিজে হুজুরের সাথে খাবারে বসে যেতেন আর কি। তো খাবার খেতে খেতে হুজুরকে বলেন, হুজুর ফজরের নামাজের পর আপনি একটা এলান দিলেন, আমরা তো কিছু বুঝলাম না। উনি বিষয়টা এড়িয়ে যেতে চাইলেন। আর এই সানজিদ ফাহিম ভাই তো নাসর বান্দা, তিনি হুজুরকে ধরেছেন ঠিকঠাক মতোই। না হুজুর, আসলে আমাকে একটু বলেন যে কি ঘটনা, এটা তো বুঝি নাই কথা। তখন এক পর্যায়ে উনি বলেন, আরে শুনলে তুই ভয় পাবি, চুপ থাক, এত কিছু শোনার দরকার নেই। এ কথা বলার পর এই সানজিদ ফাহিম ভাই চিন্তা করছেন, এটা তো নিশ্চয়ই কোনো প্যারানরমাল ঘটনা হবে, আমাকে তো জানতেই হবে। তখন আরো ভালো করে যখন ধরছেন, তখন হুজুর বুঝলেন যে এটা নাসর বান্দা, এ না শুনে যাবেই না। তখন বলল, আচ্ছা ঠিক আছে বলি, শোন, গতকাল রাতে, রাত তখন 3টা কি 4টা বাজে, তখন আমি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হই। তো যেদিক দিয়ে যাচ্ছিলাম, মানে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি উঠেছেন আর কি, ওযু করার জন্য যাবেন। তো উনি যখন যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন যে ওনার কাছাকাছি যে লাইব্রেরিটা আছে, ওই লাইব্রেরিতে আলো জ্বলছে। তো উনি চিন্তা করলেন যে কোন স্টুডেন্ট এত রাত্রে তো এখানে থাকার কথা না, ঘুমানোর কথা। তারপর একটা ব্যাপার হলো, এই যে বেফাকের কথা বলেছিলাম, ওই বেফাক পরীক্ষার ডেট দিয়েছিল, এজন্য অনেকেই রাত জেগে লেখাপড়া করতে। তো উনি চিন্তা করেছেন যে হয়তোবা কেউ 12টা-1টা পর্যন্ত লেখাপড়া করে লাইট জ্বালিয়েই ভুল করে চলে গেছে আর কি। তো উনি লাইটটা বন্ধ করার জন্য দরজাটা খুলে ভেতরে ঢুকবেন কেবল, মানে উনি আস্তে করে দরজাটা খুলেছেন নিজের অজান্তেই, মানে খুব জোরে খুলেন, আস্তে করে খুলেছেন। খুলেই যে দৃশ্যটা দেখতে পান, উনি বেশ ঘাবড়ে যান। উনি দেখেন যে প্রকাণ্ড একটা সাপ ফনা ধরে বসে আছে, আর ছোট্ট ডেস্ক, মাদ্রাসায় দেখেছেন যে এরকম চেয়ার টেবিলে কিন্তু পড়ানো হয় না, সবাই মাটিতে বসে একটা ছোট্ট ডেস্ক থাকে কাঠের, সেখানে কিতাব রেখে সেখানে সবাই পড়ে। তো উনি দেখেন যে ওই জিনিসটা, ওই ভয়ঙ্কর আকৃতির সাপটা, সে ঢুলে ঢুলে পড়ছে। মানে ফনা একবার ওই ডেস্কের দিকে যাচ্ছে, আবার উপরে উঠে আসছে, ঠিক আমরা যেমন ঢুলে ঢুলে পড়ি, ওই সাপটা ওইভাবে ঢুলে ঢুলে পড়ছে। পড়ার শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু সে পড়ছে। ওই কিতাবের উপর একবার ঝুঁকছে, একবার পেছন দিকে সরে যাচ্ছে। তো উনি এই দৃশ্য দেখার পর উনি আস্তে করে আবার দরজাটা লাগিয়ে দেন। উনি বুঝতে পারলেন এই সাপটি আসলে কোনো সাপ না, এটা একটা জিন। ওই যে বেফাক পরীক্ষা, তো এই জন্য সে লেখাপড়া করছে। তো উনি তাকে ডিস্টার্ব করলেন না, ডিস্টার্ব না করে চলে গেলেন। তো চলে যাওয়ার পর উনি সকালবেলা ফজরের পর এই ঘোষণাটা দিয়েছিলেন। তখন এই সানজিদ ফাহিম ভাই বললেন যে যদি সে আপনাকে দেখতো তাহলে কি হতো? তখন হুজুর বললেন, ও যদি আমাকে দেখতো তখন আমি কি ভয় পেতাম, ও আরো বেশি ভয় পেত। কারণ হচ্ছে যে জিনদের মধ্যে একটা নিয়ম আছে, যখন তাদের পরিচয় প্রকাশিত হয়ে যায় তখন ওরা আর মানুষের মধ্যে থাকতে পারে না, ওদেরকে চলে যেতে হয়। ওর অল্প কয়েকদিন পরে পরীক্ষা, ও যদি এখন চলে যায় তখন কি হবে? ওর লেখাপড়ার ক্ষতি হবে। তো এই জন্য আমি নিজেই ওখান থেকে আস্তে করে সরে এসেছি, যাতে করে ও বুঝতে না পারে, এবং ও বুঝতেও পারে উনি। কিন্তু আমি বুঝে গেছি ওই স্টুডেন্টটা কে। এখন এইবার তো সানজিদ ফাহিম ভাই আরো আগ্রহী হয়েছে হুজুরের কাছ থেকে শোনার জন্য যে ওই স্টুডেন্ট আসলে কে ছিল। হুজুর তো বলবেনই না এটা, না এটা বলা যাবে না। যেহেতু ওনার খাদেম ছিলেন, তাকে খুব স্নেহ করতেন, বারবার পিড়াপিড়িতে একটা পর্যায়ে হুজুর বলেন, ঠিক আছে আমি তোকে বলছি, কিন্তু কাউকে এটা বলা যাবে না, ও যেন টের না পায়, তুইও তার সাথে কোনো অস্বাভাবিক আচরণ করবি না। হুজুরের কাছে তিনি কথা দেন। কথা দেওয়ার পর হুজুর সেটা বলেন যে ওই স্টুডেন্টটা ওই ছেলেটা যাকে আমি সাপের আকৃতিতে দেখেছি। তখন ওই সানজিদ ফাহিম ভাই উনি এই বিষয়টি একদম নিজের কাছেই রেখেছেন, এখন ওনার নিজের কাছেই আছে। আর উনি আমাদেরকে জানিয়েছেন
যে ওই স্টুডেন্টটি এখনো ওই মাদ্রাসায় লেখাপড়া করে। অত্যন্ত ভদ্র, বিনয়ী, মৃদুভাষী একজন ছাত্র ওই মাদ্রাসার। তিনি এখনো তিনি আছেন শেষ খবর পাওয়া পর্যন্ত এবং লেখাপড়া সেখানে করছেন। আর এই সানজিদ ফাহিম ভাই, উনি কিন্তু কখনোই তার আচরণে বুঝতে দেননি তিনি যেটা বুঝতে পেরেছেন। তার কথাবার্তার মধ্যে কিছুটা অস্বাভাবিকতা আছে। তিনি স্বাভাবিক, মানে যেমন আমরা অনেক মানুষের সাথে হাসি খুশি ভাবে চলাফেরা করি, ওই স্টুডেন্ট ওইভাবে চলাফেরা করে না। সে গুরু গাম্ভীর্য ভাব নিয়ে থাকে, প্রয়োজন ছাড়া কারোর সাথে সেভাবে কথা বলে না, খুব মৃদুভাষী। আর তার আমলিয়াত বা ইসলামের যে মৌলিক বিধানগুলো সেগুলো তিনি খুব ভালো করে পালন করেন। তো উনি আমাদের সানজিদ ফাহিম ভাই বলেছেন যে এইরকম ভালো ছেলে তার দেখা মানে খুবই কম, মানে খুবই কম ছেলে পেলের দেখা পেয়েছেন যে এরকম ভালো মানুষ। তো আমরা দোয়া করি যিনি ওই মাদ্রাসায় রয়েছেন তিনি তার লেখাপড়া শেষ করবেন, তিনি তার কওমে ফিরে গিয়ে তার অর্জিত যে শিক্ষা, সেই শিক্ষাটা তাদের মধ্যে দিতে পারবেন, সেই শিক্ষাটা তিনি অর্জন করছেন। আর যেহেতু তিনি এখনো সেখানে লেখাপড়া করেন, এই কারণেই ওই মাদ্রাসার নামটি সানজিদ ফাহিম ভাই বলতে নিষেধ করেছেন। তো এই জন্য আমরা বলতে পারছি না। আর উনি যেহেতু ওনার ওস্তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই বিষয়টি তিনি কাউকে জানাবেন না, জানালে বিষয়টা ক্ষতি হবে, এই জন্য আমরাও তার কাছে আর জানতে চাইলাম না যে আসলে যে ওই স্টুডেন্টটা কে ছিল, এটা ওনার মধ্যেই থাক। আর পেলিসিনাস আর একটা বিষয়, সেটা হলো যে জানলে আসলে ক্ষতিটা কি। প্রথম কথা একটা বিষয় বলেছি যে জানলে কি ক্ষতি হয়, বিশেষ করে ওই জিন সে আর মানুষের মধ্যে থাকতে পারে না, সে চলে যেতে বাধ্য হয়। এরকম ঘটনা আপনারা বিভিন্ন সময় অনেক শুনেছেন। আর মানুষের কি ক্ষতি হয়, দেখুন ওই যে ঘোষণা দিয়েছিল যে আপনার যে যার মানে যেই বেশে আছেন সেই বেশে থাকবেন, অন্য কোনো বেশে যাবেন না। কোন স্টুডেন্ট হঠাৎ করে যদি রুমের মধ্যে সাপ দেখে, তখন সে কি করবে? সে চিৎকার চেঁচামেচি করবে, একটা লাঠি সোঁটা নিয়ে এসে সাপটাকে মেরে ফেলবে। এখন বলতে পারে সাপটা অদৃশ্য হয়ে গেলেই পারে। এর আগেও বিভিন্ন ঘটনাতে বলেছি, যখন অনেক মানুষের সামনে সেটা দৃশ্যমান হয়ে যায়, ধরা পড়ে যায়, তখন কিন্তু ওরা ওর রূপ চেঞ্জ করতে পারে না, পালাতে পারে না। যখন মানুষ তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে, তখন ওই জিনটা মারা গেল, একটা নিরীহ জিন, সে মারা গেল। আর সে মারা যাওয়ার ফলে তার আত্মীয় স্বজনরা তারা কি ছেড়ে দিবে? তারা তো এসে যারা হত্যা করেছে তাদের উপর চড়াও হবে। সুতরাং দেখেন, একটা জিনও মারা গেল, ভালো একটা জিন মারা গেল, আবার যারা ভুল করে হত্যা করেছে তাদেরও ক্ষতি হলো। তো এই কারণেই মূলত হুজুর বুদ্ধি করে নিষেধ করেছিলেন যে যে যার বেশে রয়েছে সে সেই বেশেই যেন থাকে, সে অন্য কোনো বেশ ধরে যেন স্টুডেন্টদের আশেপাশে না থাকে, তাহলে স্টুডেন্টরা ভয় পাবে। তো প্রিলিসিনাস এটি ছিল ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আপনাদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। কতটুকু ভয় লেগেছে জানি না, তবে আপনাদের মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি করেছে যে ওই মাদ্রাসাটি কোথায় আর ওই স্টুডেন্টটা কে। প্রিলিসিনাস কিছু কিছু বিষয় গোপন থাকাটাই ভালো।